আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম অনেকগুলো বিষয়ের মধ্যে বেসিক ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়টা আমরা জয় বাংলা স্লোগান জাতীয়করণ বা জাতীয় স্লোগান সেটি থাকবে কি থাকবে না এই বিষয়ে, এবং এটাকে অনেকের অনেক মন্তব্য প্লাস স্বাধীনতার যুদ্ধে কার কী অবদান এটা আমরা শুনতে চাই না। বাট এটাও সত্যি কথা যে আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে চাই না। আমরা আজকের প্রজন্ম সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসটা শুনতে চাই। আমরা বই থেকে, পাঠ্যপুস্তক থেকে আতাউল গনি ওসমানীর নাম এজ এ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে রিমুভ করা হোক এটা চাই না। আপনারা জানেন যে গত বেশ কয়েক বছর বাংলাদেশের কোনো বইতে আতাউল গনি ওসমানীর নাম ছিল না, কারণ একজনকে হাইলাইট করলে আরেকজন ডাউন হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে যার যে অবদান ছিল, সে হোক জিয়াউর রহমান, হোক শেখ মুজিবুর রহমান, হোক আতাউল গনি ওসমানী, এটা বলতে আমাদের বাধা কোথায়? যাই হোক, জামান সাহেব আপনার জন্য 2.5 মিনিট। অনেকগুলো প্রশ্ন আছে, আমি এর জন্য প্রশ্ন করলাম না আপনাকে। আচ্ছা, প্রথমেই আপনার যে প্রশ্নটা 7 মার্চের ভাষণটা নিয়ে যেটা বলা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান সাহেব তো ঘোষণা দেননি। দেখুন, তিনি কিন্তু বক্তব্যটা শেষ করেছিলেন, আলোচনা আছে জয় বাংলা এবং জয় পাকিস্তান দুইটাই বলেছিলেন। আচ্ছা, পরে আওয়ামী লীগ সেই জয় পাকিস্তান শব্দটা এই ভাষণ থেকে মুছে দেয়, কারণ এখন মানে কে কীভাবে বিশ্লেষণ করবে আমি জানি না, তবে তিনি যদি জয় পাকিস্তান ওই সময় বলেন, তিনি এতে দোষের কিছু করেছেন আমি মনে করি না, কারণ হচ্ছে তখন তো আমরা পাকিস্তানের নাগরিক, হ্যাঁ, কাজে এতে দোষের কিছু নেই। বাট আওয়ামী লীগ কেন এইটা তার 7 মার্চের যে ভাষণের যে কপিগুলো বাজারে আছে এখান থেকে কেন জয় পাকিস্তান শব্দটা বাদ দিল আমি জানি না। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার যে তিনি যদি স্বাধীনতা দিতেই নি, এই আলোচনাটাই বারবার ঘুরে আসছে যে যদি পাকিস্তানিরা মেনে নিত নির্বাচনের ফলাফল, তাহলে তো আর এই স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন আসতো না। আমি যেটা মনে করি, হয়তো বা ইতিহাসটা অন্যরকম হতো। তবে আমি যদি ব্রডার কনটেক্সটে আমাকে বলতে বলেন যে ভৌগোলিক কারণে যেহেতু মাঝখানে আরেকটা দেশ এবং এই 1000 মাইল দূরের থেকে কেউ এসে আরেক জায়গায় একটা ভূখণ্ডকে শাসন করবে, এটি এক ধরনের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মতো। এটা এক সময় না এক সময় মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হতো এবং মানুষ কিন্তু স্বাধীনতার দিকেই যেত, দেশ স্বাধীন হয়তো বা তখন হতো না। এখন আসেন জিয়াউর রহমানের প্রসঙ্গটা, স্বাধীনতা ঘোষণা। আমি আমার আগের আলোচনায় বলেছি, আমি এখনও বলছি, শেখ মুজিব সাহেব যে 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দেননি অনেকে বলছেন, আবার কেউ বলছেন যে এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সূচনা। তার বক্তব্যটাকে আমি আগেই বলছি, এটা হচ্ছে রাজনৈতিক বার্গেনিং ছাড়া আর কিছু নয়। এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি ওই জায়গায় স্বাধীনতার ঘোষণা না দিয়ে দোষের কিছু করেছেন বলে আমি অন্ততপক্ষে মনে করি না। যদি তিনি রেসকোর্স ময়দানে ওই জায়গায় ঘোষণা করেই দিতেন যে আজ থেকে আমরা স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিলাম, লাল সবুজের পতাকার ঘোষণা দিলাম, আমি মনে করি পাকিস্তানি মিলিটারি এবং পাকিস্তানি পুলিশ ফোর্স ওই জায়গায় রেসকোর্স ময়দানেই তাকে শুট করে মেরে ফেলতো, কারণ তখন তো তিনি রাষ্ট্রদ্রোহী হয়ে যেতেন। জিয়াউর রহমানকে রাষ্ট্রদ্রোহী হয় নাই? না, জিয়াউর রহমান যে সময় তখন তো চূড়ান্ত পর্যায়ে তার গণহত্যা চালাচ্ছে। 7 মার্চে তো গণহত্যা চালায়নি, আপনি খেয়াল করেন কথাটা। তখনও আমরা পাকিস্তান, আমি ইতিহাসে তখনও আমরা পাকিস্তান, না তখন আমরা পাকিস্তান। আপনি কথা বুঝেন, যখন 25শে মার্চ তারা যুদ্ধই শুরু করে দিয়েছে একতরফাভাবে, আমরা তো ছিলাম নিরস্ত্র। আপনি খেয়াল করেন 7 মার্চে তখনও বার্গেনিংটা চলতেছিল, ক্ষমতা হস্তান্তর হবে কি হবে না। যদি ক্ষমতা হস্তান্তর হয়েই যেত, শেখ মুজিবুর রহমান সাহেবকে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী মেনেই নিত, তাহলে তো আর এইগুলা হয় না। আপনি খেয়াল করেন কথাটা, যখন 25শে মার্চ তারা ক্ষমতা তো হস্তান্তর করলোই না, আমাদের নিরীহ নিরপরাধ মানুষকে ঢাকা শহরে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করলো, তখনই তো আমরা বেঁকে বসলাম এবং আমরা মন নিয়ে নিলাম যে না, তাহলে তো এখন আমাদের স্বাধীনতা যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই। তখন জিয়াউর রহমান সাহেবই এই স্বাধীনতার ঘোষণাটা দিয়েছেন। তিনি তার সাহসিকতা এবং বীরত্বপূর্ণতার অবদান, যদি আমরা 16 ডিসেম্বর স্বাধীন না হতাম তখন জিয়াউর রহমানের অবস্থা কি হতো? মেরে ফেলতো। তার মানে জিয়াউর রহমান নিজের জীবন চলে যাবে এটা জেনেও কিন্তু তিনি জীবনকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে তিনি ঘোষণাটা দিয়েছেন। খেয়াল করুন। এখন এই স্বাধীনতা যুদ্ধ শুরুর ব্যাপারে একটু আগে আমার যে ভাই বলছেন যে প্রফেসর গোলাম আজম সাহেব এখানে একটা সমঝোতা করার চেষ্টা করেছিলেন, আমি আজ পর্যন্ত আমার এই 53 বছরের জীবনে আমি আসলে এই কথাটা শুনি, আজকে আমি প্রথম শুনলাম যে দিয়েছেন গোলাম আজম সাহেব। আমরা যতটুকু জানি যে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, জমিয়তে উলামা ইসলাম সহ সকল শরিয়া ভিত্তিক রাজনৈতিক দলগুলা
তারা যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনও তারা চেয়েছে পাকিস্তান এক থাকতে। উনি একটা কথা বলেছেন যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন কিন্তু জামাত ওই পাশে চলে আসলো। আমি এই কথাও শুনি নাই কখনোই। জামাত প্রকারান্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানের থাকার পক্ষে ছিল, যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনও তারা ছিল। এখন যেহেতু পাকিস্তানের পক্ষে তারা ছিল, সেহেতু সেই থাকা অবস্থায় তারা হয়তোবা পাকিস্তানি বাহিনীকে কোথায় মুক্তিযোদ্ধারা আছে বা কোথায় কি আছে, মুক্তিযোদ্ধাদের অবস্থান বা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে অনেক ইনফরমেশন তারা সাপ্লাই দিতেই পারে। সেটা নিয়ে তো বিচার হয়েছে, অনেক রাজাকারের বিচারও হয়েছে বা ফাঁসিও হয়েছে। যাই হোক, না হ্যাঁ এখন 30 সেকেন্ড। হ্যাঁ আমি বলছি, এখন এই বিতর্কগুলো তো এগুলো হচ্ছে একটু আগে আমার এইভাবে যে বলছিলেন যে আমরা সামনের দিকে যেতে হবে। ইয়েস, আমাদের সামনে যেতে হবে। এখন এই সামনে যেতে গিয়ে আমরা কেন বারবার হুচট কাটছি, আমি আমার এই কথাটা একটু ফাইন্ড আউট করি। সেই হুচট খাওয়ার কারণটা হচ্ছে যে আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ের যে তারাই মনে করে যে তারাই সব কিছু করেছে। এবং একটু আগে যেটা বলছেন যে ফাউন্ডিং ফাদার্স, ইয়েস, আমি মনে করি সবাইকে মূল্যায়ন করার এটাই হচ্ছে সবচেয়ে বড় পন্থা এবং সকলের অবদানকে স্বীকৃতি দেওয়ার ফাউন্ডিং ফাদার্স। এখানে সেই ফাউন্ডিং ফাদার্সের ক্ষেত্রে কিং ফাদার্স কে হতে পারে সেটা হয়তো আলোচনা করে ঠিক করে হতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, তাদের যেমন কিং ফাদার্স আছে একজন, আবার আছে ফাউন্ডিং ফাদার্স। একক ব্যক্তি তো আর দেশ স্বাধীন করতে পারেন না, 7.5 কোটি মানুষ স্বাধীন করেছে। ধন্যবাদ। এই ভিতরে আমি শেষ করে দিই, একটা সেকেন্ড। এখন আমি আচ্ছা যাই হোক, আপনার যেহেতু সময় নাই, হ্যাঁ, তার মানে এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আরেকটা কথা উনি বলেছেন যে জানতে দাঁড়ান, যে ওই যে আপনি বলছেন যে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এটা হচ্ছে আমরা হয় কি আবেগপ্রবণ হয়ে বলি। আসলে তো নতুন দেশ হয়নি, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, মুক্ত হয়েছে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে সামনের দিকে যেতে হলে অবশ্যই অপরাধের বিচার করতে হবে এবং রুল অফ ল এনশিওর করে সঠিক ইতিহাসটা জেনে আমাদের সামনের দিকে যেতে হবে। অভিজ্ঞতা নিয়ে মুজিব ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমরা যেন 2.5 মিনিট। প্রশ্ন হচ্ছে যে যদি বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন না হতো তাহলে মেজর জিয়াউর রহমানের অবস্থা কি হতো? আচ্ছা, এখানে এই ব্যাপারে দীর্ঘ একটা আলোচনা করছেন আমার এই অ্যানসারটা দিয়ে দেন। এখানে অ্যাকুরেট যে আনসারটা সেটা হলো একজন বেলাল মোহাম্মদ এটার আন্ডারে এই টেলিভিশন। আমি প্রশ্ন করছি আপনার কোনটা বুঝছেন? শেষ করলে এখানে জিয়া রহমান সাহেবের আগে আরও 6 জন আব্দুল হান্নান সহ তারা এই ঘোষণাটা পাঠ করছে। তখন এই বেলাল মোহাম্মদ সাহেব বলছেন যে একজন আর্মি অফিসারকে যদি আনা হয় তখন সামরিক বাহিনী যারা আছে তারা এটা করবে। আমার কথা হচ্ছে কি যে এই বেতার মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা, এটার ইয়েটা কত ছিল, মানে এরিয়াটা কত ছিল। উনাকে গিয়া 2টা সিপাহী বলছে যে স্যার এই ব্যাপার একজন চাচ্ছে। তো উনি যাচ্ছিলেন এই সময় পাকিস্তানের অস্ত্রকে উদ্ধার করার জন্য, খালাস করার জন্য। প্রতিমধ্যে ওনাকে পাইছে। এই পরে উনি খুব একজন চালাক চতুর মানুষ ছিলেন। তো উনি হঠাৎ করে দেখছেন যে একটা সুযোগ, আমি এখানে গিয়া একটা ঘোষণা পাঠ করি বা করি, এবং উনি গেলেন। গিয়াই কিন্তু কে বলছে আপনাকে যে উনি একটা সুযোগ পেলেন? আপনি এইভাবে ব্যাখ্যা করেন কিভাবে? এটা শেষ করতে দেন, এটা এইভাবে ব্যাখ্যা করেন কিভাবে? উনি হাসিনাকে আচ্ছা ঠিক আছে, জাস্টিফাই করতেছে। উনি বলতেছেন যে ওইখানে গেছেন, গিয়াই উনি বসে গেছেন, বসে ওই যে যেটা মেসেজটা যে এখানে লেখা, আপনি ওখানে ছিলেন? এখানে যে লোকটা ছিল হামিদ মোহাম্মদ, আমার ঘরে বসে বলছে না, শুধু সারা বাংলাদেশ জুড়ে বলে গেছে। আমি শুনি না এই পর্যন্ত। আপনি শুনবেন না, কিন্তু সারা বাংলাদেশ বলে হামিদ এই প্রথম শুনলাম। এত টকশো করলাম জীবনে ভাই। হ্যাঁ, আজব কিছু তথ্য দেন আমার কাছে। নাম শুনছি ঠিক আছে, আপনি যে হিস্ট্রিটা এই কথাটা উনি লিখছেন, আমি বলছেন, উনি টেলিভিশনেও বলছেন, আমি আমার লাইফে এত টকশো। আমার কথাটা শেষ করি। তখন হইছে কি, তখন আমি শেষ করি, প্লিজ শেষ করি। তখন হইছে কি যে ওই উনি আইসাই শুরু করে দিচ্ছেন, আই এম জিয়াউর রহমান অন বিহাফ অফ কইছেন না কই হেড অফ কইয়া, হ্যাঁ স্টেট কইয়া উনি আরম্ভ করে দিচ্ছেন করে। তখন আমি বেলাল মোহাম্মদ বলতেছে, আপনি কি বলতেছেন? আপনি ওইটা পরে দেখে পরে তখন ওইটা দেখে নেওয়া বলতেছে অন বিহাফ। দুইবার দিয়েছেন উনি, হ্যাঁ একবার দিয়েছেন হেড অফ স্টেট, হ্যাঁ হেড অফ স্টেট, তারপর এটা কিন্তু রেকর্ড আছে। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমি শেষ করি, জিয়া রহমানের সাথে কি হইতো, এখানে অন্যান্য লোকের কি হইতো, এটাও তো একটা প্রশ্ন আসে। আর একটু বলে উনি আর্মি অফিসার, আমার ছোট ভাই এই প্রশ্নটা অ্যানসার দিও, আমার অনুস্কুলটা এই প্রশ্নটার অ্যানসার দিন। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, হ্যাঁ, তাহলে জিয়াউর রহমান সাহেবের কি হতো? অন্যরা যা অবস্থা হয়তো সেটা কি হইতো বলেন? কি মরে যেত,
তৈকিত এরকম যারা ছিল এটা বলতে সবাই আপনাদের এত মতো। কষ্ট লাগে কেন? না না বলতে কোনটা বলতে এই যে আমি উনি চারবার জীবিত- না না উনি জীবিত থাকতে উনি জীবিত থাকতে বলি উনি জীবিত থাকতে জীবনে একটা বিএনপির মুখের থেকে আসে না না, না। উনি স্বাধীনতার আমি ঘোষণা। আমার প্রশ্ন কেউ বলে নাই না কেউ মনে বলে রাখ, নাই আমি একটা প্রশ্ন 4 বার করতে হয় কেন আপনাকে? কোনটা? এই যে ধরেন আপনি আপনার নাম কি? মুজিবুর হক মনির। আমি কথাটা বলতেছি যে উনি ঘোষক নন, উনি পাঠক। এই 6 জনের মধ্যে একজন পাঠক উনি। শেষ মিনিট। আমি আরেকটা বলি, আমার শুধু অনুজ ভাই বলতেছেন যে একটা প্রমাণ যদি দেখা যায়, তাহলে ভাই আমি এখনই আপনাকে দেখাচ্ছি। একটা প্রমাণ দেন। সিলেটের তপন মুনির জুয়েল জাসদের এদেরকে হত্যা করা হয় যখন, তখন আল্লাহু আকবার কইয়া হত্যা করা হয়েছে। রক্ত কাটে নাই। জলজন্ত রক্ত কাটে হত্যা করা হয়েছে, রক্ত কাটতো আল্লাহু আকবার কইয়া, গলাও কাটতো এভিডেন্সটা সোর্সটা কি? এটা কি আবার এটা আমি আমার মুখে এখন বলতে হবে কিভাবে আপনাকে বিশ্বাস তপর করবো? মুনির হত্যা এটা সারা ওয়ার্ল্ড জুড়ে একটা ভাইরাল। কথা যদি আসতো আর বলে দিত যে মনির না পাশে এটা কি এখন কোনো মামলা না হয়েছে? এমন বলা হচ্ছে যে যদি এরকম 53 কিছু বছর হয়ে পরে থাকে, no, 53 no, বছর no, পরে এখন সবকিছু আমার উল্টে যাবে শিবিরকে নিয়ে মানুষের আপনি আচ্ছা আরেকটা একটা কথা ভাই মিথ্যা আমি বলি না আমি আমার কথা শেষ আচ্ছা, উনি শেষ আমার করেন। কথা শেষ আমার ভুলে কথা গেছে কিনা? না, আমার কথা আচ্ছা, শেষ 30 আমি বলি। সেকেন্ড 30 সেকেন্ড। আমার একজন আপায় বলছিলেন এখানে যে 18 কোটি মানুষে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছে। আমি আপারে অনুরোধ করবো 18 কোটি মানুষ কতজন হয় এটা আগে শিখে তারপর এটা বলবেন। না, উনি কি ট্রু কথা বলছেন এটা? জি? বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী চিফ অ্যাডভাইজার কে বাংলাদেশের? জি, একেবারে আমার বলতে উনি বলতে যে ক্ষমতায় বসাইছে তো 18 তারাই কোটি তো মানুষ। 18 কোটি মানুষ না কেউ তো এখনো প্রোটেস্ট করে না। 18 কোটি মানুষের প্রটেস্ট করার কি আছে না সেনাবাহিনী লইয়া এই এই বিষয়ে আমি গাফার ভাইয়ের কাছে, গাফার ভাই আপনার জন্য 2.5 মিনিট। ক্ষমতায় বসছে সেনাবাহিনী লইয়া এই ওনার এই কথাটা ধরে এটা আসলেই অত্যন্ত দুঃখজনক যে এই একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের একটু রক্ত শুকায় নেই। 2000-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে, প্রায় 30,000-এর মতো এখন আহত, এখন হাসপাতালে কাতরাচ্ছে। স্বৈরাচারী এই ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকারের নির্মম অত্যাচারে শুধুমাত্র এই 36 দিনের জন্য ব্যবধানে তারা এই ত্যাগ স্বীকার করেছে। এবং এই 14 দল সহ তারা এই হত্যাকাণ্ড শুরু করার আগেই এই যে তার মুখপাত্র 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছিল যে এখানে কারফিউ জারি করেন এবং গুলি চালান। এবং এই 15 বছর 16 বছর ধরে হাসিনা একা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে এই সংবিধানের দোহাই দিয়ে, তথাকথিত সংবিধানের দোহাই দিয়ে মানুষের কোনো মতামত ছাড়া ক্ষমতা আঁকড়ে ধরে মানুষের উপরে স্টিম রোলার চালানোর সুযোগ পেত না যদি এই 14 দল তাদের সহযোগী না হতো, তাদের এই দুর্নীতিতে তারা এই সহযোগিতা না করত। এবং এই দেখা গেল ক্ষমতা পতনের পরেই এই তথাকথিত বাম এবং এই 14 দলের নেতাদের শত কোটি টাকা, এই যে রাশেদ খান মানব তাদের এই যে ওনার নেতার নাম হচ্ছে হাসানুল হক, ওনাদের শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, দিলীপ দাসের মতো, দিলীপ বড়ুয়ার মতো তাদের অ্যাকাউন্টে হলো শত শত কোটি টাকা। এবং মিথ্যা বলবেন না, ভালো কথা এটা বলবেন, এটা রিপোর্ট কথা বলবেন। বাংলাদেশের সব পত্রপত্রিকা এসেছে। আপনি কোথায় পেয়েছিলেন দুর্নীতি অনিয়ম এটা আপনি দেখে নিন, এটা আপনাদের এই গণহত্যার এবং স্বৈর শাসনের এই সহযোগিতার জন্য লজ্জিত না হয় ক্ষমা আছে, আপনাও তো ছিলেন, ক্ষমা আছে, জামাতের এই ক্ষমা আছে। এটা আপনারা আজকে টকশোতে বসে এবং বাংলাদেশের 80% মানুষ একমাত্র এই আওয়ামী লীগ এবং 14 দলীয় কিছু সমর্থক ছাড়া যারা গোড়ামি করে, এবং আমি বলবো যে অর্ধেকের বেশি আওয়ামী লীগ সাপোর্টারও শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েছিল এবং এই যে রাস্তায় নেমে এসেছিল হাজারো কোটি মানুষ। এবং সেই গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকে রাষ্ট্র পুনর্নির্মাণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং মানুষ সুস্থির নিঃশ্বাস ফেলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে। এটাকে বাংলাদেশ পুনর্গঠনের জন্য একটা নতুন অভ্যুত্থান বলা হচ্ছে, নতুন স্বাধীনতা বলা হচ্ছে, এটা একটা রূপ করতে, যাতে একটা বাংলাদেশটাকে একটা পুনর্গঠনের সুযোগ এসেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাঠামোগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, আর্থিক খাত, বিচার খাত,
পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে। এটা কোনো রাষ্ট্র হিসেবে রাখে নাই। এটা আবার রাষ্ট্র আওয়ামী লীগ 14 দল সব একাকার হয়ে গেছিল। তারা দুর্নীতি মানেই হচ্ছে যে আওয়ামী লীগ, দুর্নীতি মানেই হচ্ছে যে 14 দল। এটা রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছিল, বাংলাদেশকে সম্পূর্ণ একটা ব্যর্থ রাষ্ট্রে তারা পরিণত করেছিল। এখান থেকে একটা পুনরুদ্ধারের সুযোগ এসেছে এবং এই পুনরুদ্ধার করতে গিয়ে আপনার গায়ে এত ধুলা লেগেছিল বাংলাদেশের উপরে, এই দুর্নীতির ধুলা, অপশাসনের ধুলা, সেটা এখন ঝাড়া দিচ্ছেন প্রফেসর ইউনূসের সরকার। এই পোকামাকড়গুলো সব বেরিয়ে আসছে ধুলা থেকে। সুতরাং পুনর্গঠনের ক্ষেত্রে এই সুযোগটা বাংলাদেশের তরুণ প্রজন্ম কাজে লাগাবে এবং বাংলাদেশ এগিয়ে যাবেই। এরা এই অপশাসন, এই স্বৈরাচারীর যতই পিছনে তারা টানার চেষ্টা করুক না কেন। এর ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে রাষ্ট্রীয় কয়েকটা জিনিস বিতর্ক রাখতে হবে। এর মাঝে হলো মুক্তিযুদ্ধ, ধর্ম সবারই এবং সব ধর্মের মানুষেরই এখানে স্বাধীনভাবে ধর্ম পরিপালনের নিশ্চয়তা দিতে হবে। সেটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এবং এখানে ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে একটা শুধুমাত্র ইসলাম বিদ্বেষী একটা তন্ত্র এই হাসিনা সরকার প্রতিষ্ঠা করেছিল। সেটা অত্যন্ত গর্হিত কাজ, এটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। আর স্বাধীনতা ঘোষণার ক্ষেত্রে একটা জিনিস বলতেই হয় যে বিতর্ক কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, এটা আসলে বড় মুখ্য বিষয় আর নাই। তাদের কৃতিত্ব অবশ্যই স্বীকার করে নিতে হবে। ফাউন্ডিং ফাদার্স হিসাবে এই প্যানেলগুলোকে মেনে নিয়ে আমরা দেশ হিসেবে স্বাধীন হয়েছে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জাতি হিসাবে একটা প্রজন্ম হিসাবে, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসাবে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু এটাকে পুঁজি করে বারবার মানুষ বাংলাদেশকে পিছনমুখী করার এটা হচ্ছে তাদের অপশাসনের একটা চিহ্ন। এটা সামনে এগিয়ে নিতে হবে। এবং একটা জিনিস সমর্থন করতে হবে, ঘোষণার পত্র দেওয়ার জন্য এই যে তাজউদ্দিন সাহেবের মেয়ের এই বইতে এসছে যে তাজউদ্দিন সাহেব 25 মার্চের রাত্রেও শেখ মুজিবুর রহমানের কাছে ট্যাব রেকর্ডার নিয়ে গেছে ওনার ঘোষণা দেওয়ার জন্য এবং লিখিতভাবে বলেছে যে মুজিব ভাই কিছু একটা লিখিত দেন আমরা যাতে ঘোষণা দিতে পারি, কিন্তু সেটা তিনি দেন নাই। তারপরে পরবর্তী স্বাধীনতার পরে এসে এখন উনিও দাবি করেন না, উনি ঘোষণা দিয়েছেন। ওনার মেয়ে এবং তার দল এসে ওনাকে স্বাধীনতার ঘোষণা বানায় দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। সবগুলো নিয়ে ওনাকে একটা পীর এবং একটা নবী রসুলের পর্যায়ে নিয়ে গিয়ে সবার কৃতিত্বকে খাটো করে এবং অ্যাবলিশ করে দিয়ে একটা অপশাসন এবং ওনার বেইজ্জতি করেছেন এবং দেশকে পিছিয়ে নিয়ে গেছেন। এখান থেকে উত্তরণ করে আমরা বলছি যে সাম্য, মানবিক সামাজিক ন্যায্যের ভিত্তিতে সলিউশন ফোকাসড এবং ফিউচার ফরওয়ার্ড লুকিং একটা রাজনীতি বিপার্টি সূচনা করেছে এবং এটার মাধ্যমে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। ধন্যবাদ গাপ্পার ভাই। আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একজন কলারের সাথে কথা বলে আছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্ন? জি শুনতে পাচ্ছি ভাই। জি হ্যাঁ, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি একটা কথা বলার জন্য। আম সরি বলেন ভাইয়া, আপনার মন্তব্য বা প্রশ্ন? হ্যাঁ, মন্তব্যটা হলো আপনারা যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে কথা বলছেন, সেই ভাষণটার আপনারা প্রথম হাফ বলছেন ঠিকই, কিন্তু শেষের হাফের দিকে আপনারা যাননি। যেমন বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি নাও বলতে পারি, নাও থাকবার পারি, তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এটার মিনিংটা কি বলেন? হ্যাঁ, বুঝছেন? তাহলে উনি যখন কথা বলছিলেন পাকিস্তানিদের সাথে, তখন কিন্তু উনি বুঝে গেছিলেন যে এইখানে ওরা কিছুতেই আমাদেরকে ক্ষমতায় যেতে দেবে না, তাই জাতিকে তৈরি করছিলেন শেখ মুজিবুর রহমান। এবং তখন আমি ক্লাস 10-এর ছাত্র, আমরা তখন কিন্তু অলরেডি প্যারেড শেখানো শুরু হয়ে গেছিল লাঠি দিয়ে, লাঠি হাতে। বাট তারপরে ঠিক আছে আপনার কথা যে 7ই মার্চে যদি এটাই হয়ে থাকে, আমি না থাকলেও আপনি আপনার কথা। তারপরে আমি আসছি আপনার 25শে মার্চ রাত্রে বিডিআর এর কি জানি বলে, ওটা কি বলে, হ্যাঁ, ওইটাতে শেখ মুজিবের এই যে স্বাধীনতা ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল। তারপর 26শে মার্চ কালুরঘাট বেতার। আমি আপনাকে একটু হোল্ড করি আমার দর্শকরা একটু হোল্ড করি। এক নাম্বার হচ্ছে যে আমরা যতটুকু জানি, যেটা জাসদের মনি ভাইও বললেন, এবি পার্টি বললেন, বিএনপি, আপনার যখন শেখ মুজিবুর রহমান সাহেবকে গ্রেফতার করার আগে, যেটা একটু আগে গাপ্পার সাহেব বললেন যে তাজউদ্দিন আহমেদ সাহেব ওনার কাছে রিকোয়েস্ট করেছিলেন এনি কাইন্ড অফ একটা ঘোষণা দেওয়ার জন্য অথবা একটা সিটকুট লিখে দেওয়ার জন্য, উনি লিখে দেন নাই। ইজ ইট ট্রু? এটা সত্যি?
এটা সত্যি? না না, তখন কিন্তু এটা সত্যি না। এটা বিডিআর ওয়্যারলেসে ডিক্লারেশন দেওয়া হয়েছিল। এই প্রথম বিডিআর ওয়্যারলেসে ডিক্লারেশন দেওয়া হয়েছিল। বিডিআর ওয়্যারলেসে কে দিয়েছিল? সেটা কিন্তু সব জনগণ জানতে পারে নাই। সেই জন্যই বাংলাদেশে কোনো বেতার কেন্দ্র, বাংলাদেশ না মানে তখন পূর্ব পাকিস্তানের সম্মানিত কলার, এই বিডিআর ওয়্যারলেসে এই ঘোষণাটা কে দিয়েছিল? এটা বঙ্গবন্ধুরই দেওয়া। এটা বিডিআর থেকে বিডিআর আমি জানি না এটা মনির ভাই কতটুকু কনফার্ম। আমি জানি যে ওয়্যারলেস মেসেজ একটা ছিল বঙ্গবন্ধুর পক্ষ থেকে, বঙ্গবন্ধু বলছিলেন যে স্বাধীনতা ঘোষণা দেওয়া। উনি সর্বাধিনায়ক ছিলেন স্বাধীনতা, তারপরে কি করেছেন? দলিল ছাড়া কথা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলে। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। কলার আসসালামু আলাইকুম। হ্যালো। জি হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে। Yes, I can hear you. জি, আপনার প্রশ্ন বা মন্তব্য? Any question? Is this live? Is it live? Yeah. Oh, I apologize. I was watching the TV. What I wanted to say is I'm a 30 years old guy living in the UK. I don't really have any affiliations to Bangladesh, but based on what's been happening in Bangladesh, and I think what we tend to do again and again, it's pointless for us Bangladeshi people to have a debate about who announced independence. It would have happened whether it's on the 26th of March, on the 5th of April, on the 5th of June, at some point in time, because the people of Bangladesh were being oppressed by the Pakistanis. Okay. And for us to have an ongoing debate about this, where we take each other's lives because one party is BNP, one party is Army League, it just holds the people and the nation back. So it's pointless having this discussion. What's your question now? What's your question about it? I know what they're talking. Sorry? What's your question? The question is when, the way we try and present things like the whole new student movement that has happened, and we're presenting it in a very positive way, which is all good, but we're not questioning the reasons behind why it might have happened and the consequences going forward. We're just brushing off, like, saying, oh, one was a corrupt party, thinking Bangladesh was, we don't know what corruption is. Before Sheikh Hasina, Bangladesh was the most glorious country in the world. Corruption always existed, so it's not a new thing. My question is, the reality is there is probably foreign involvement in the country. FBI has become involved in Bangladesh state's affairs. So how can people be saying that, oh, it's positive, it's great, and there's no, Thank you. Thank you very much. Thank you. আমরা সবাই আপনার কোশ্চেনটার অ্যান্সার দেব। আমি যাচ্ছি আরেকজন কলারকে নেব, তারপর আমি আপনার কাছে আসবো। কলার আসসালামু আলাইকুম। লাস্ট কলার আসসালামু আলাইকুম। আর কল নিতে পারবো না আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ রাসেল। বঙ্গবন্ধু জি বলেন। তোমার উপস্থিত থাকার জন্য ছাত্রভাইদের জন্য আমি নোবেল পিস আছি দরগাহ। ধন্যবাদ। আর কল না প্লিজ, আপনার জন্য 2.5 মিনিট নাও। জি ভাই, তিনটা বিষয় এসেছে। আমি তিনটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে মনির ভাই একটা কথা বলেছিলেন যে সিলেটের ঘটনাটা, এরকম একটা ঘটনা আর কি ঘটেছে। উনি কি জাতির সামনে একটা পত্রিকার কাটিং আমাদের সেখানে দেখাতে পারবেন যে এটা এরকম কিছু করেছে? তাহলে আমরা অবশ্যই আমরা একটা তদন্তের ব্যবস্থা করবো। এটার বিচার হওয়া উচিত। আমরা চাই, এখনো বিচার হয় নাই। ছাত্র শিবিরের বিরুদ্ধে যতগুলো কথা আসছে, যতগুলো এলিগেশন এই পর্যন্ত তারা দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা আমরা প্রমাণ করেছি মিথ্যা ছিল। যেমন রাজশাহী ইউনিভার্সিটি একজন টিচার হত্যার ব্যাপারে সর্বপ্রথম বলা হলো কি শিবির করেছে। এটা আমাদের মাহবুব আলম সালিম ভাইকে, উনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, বলা হয় যে উনি ওনার নেতৃত্বে এটা করিয়েছে। এরকম কথা আসলো, ওনাকে গ্রেপ্তার করা হলো। বাট একটা সার্টেন টাইম পরে দেখা গেলো এটা ছিল মূলত ওই শিক্ষক এবং তার স্টাফদের, তার কলিগদের সাথে একটা দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের প্রেক্ষাপটে ওনাকে মার্ডার করা হয়েছে, ওনার কলিগরা এটা করেছে। আর আমাদের সালিমের পরবর্তীতে উনি বেকসুর খালাস পেয়েছেন। উনি অলরেডি এখানকার ব্যারিস্টার, এখানকার উনি ল প্র্যাকটিস করেন, আপনারা জানেন, চিনেন সবাই। তো এই ধরনের এলিগেশনগুলো আমরা, এই ধরনের মিথ্যা প্রপাগান্ডাগুলো সেই 1971 সাল থেকে শুনে আসছি, অদ্যবধি শুধু শুনতেই হচ্ছে। এই ধরনের মিথ্যা কথাগুলো বাদ দিয়ে আমরা পারি নাকি আমাদের দেশটাকে সুন্দর করে করতে?
আমরা কি পারি না বাংলাদেশটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে? আমরা তো গত কিছুদিন আগে যে মাত্র কয়েক মাস আগের কথা যে বাংলাদেশের বিশাল ছাত্র অভ্যুত্থান হলো, সেখানে ছাত্র শিবিরের কি ভূমিকা ছিল, কি ডেডিকেশন ছিল, এটা সবাই জানে, ওয়ার্ল্ড জানে। ছাত্র শিবির এখনকার বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সর্বোচ্চ শক্তি, যে স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পরে যদি সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক ছাত্র সংগঠন থেকে থাকে, এবং বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য জনগণের পক্ষ থেকে সবচেয়ে বড় গ্রুপ থেকে থাকে, সেটা হলো ছাত্র শিবির। তারপর আপনারা কেন এই ধরনের মিথ্যা প্রপাগান্ডাগুলো চালাচ্ছেন? আমরা এগুলো কামনা করি না, আপনাদের মতো বিদ্রোহ এটা করতে পারেন না। আমরা চাই আপনারা দেশটাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন, বর্তমান সরকারকে সহযোগিতা করুন, এবং সকল কারাপশন যা ঘটেছে গত 15 বছর এবং ইভেন তার আগে একটা একটা করে এগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি হোক। আমরা বাংলাদেশ থেকে যতগুলো টাকা লুটপাট করে নেওয়া হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, এগুলো আবার বাংলাদেশে কীভাবে গভর্নমেন্ট আনতে পারে আমরা সেইটার দিকে নজর দেন। আমরা পিছনের দিকে আর তাকাইতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। এরপরে যে আমাদের ভাই বললেন, উনি বললেন যে রাজাকার সংক্রান্ত, আচ্ছা 1971 সালের পরবর্তী সময় যে রিপোর্টগুলো প্রকাশ করা হয়েছিল, 73 সালের যে দালাল অ্যাক্ট যেটা ছিল আপনারা জানেন, সেখানে জামাত ইসলামের একজন নেতার নাম পাওয়া গিয়েছিল, একজনের নামও ছিল না। সেখানে যে রাজাকারের তালিকায় 10,000-এর উপরে সংখ্যা ছিল শুধু আওয়ামী লীগের, 8,000-এর উপরে সদস্য সংখ্যা রাজাকারের তালিকা পাওয়া গেল সেখানে। রাজাকারের তালিকা সেখানে বিএনপি পাওয়া গেল 8,000-এর উপরে, বিএনপির মতো 8,000-এর উপরে পাওয়া গেছে। বর্তমান বিএনপি করে তারা, এখন বর্তমানে বিএনপি করে 8,000-এর উপর সদস্য পাওয়া গেল, তারা রাজাকারের তালিকায় তাদের নাম রয়েছে। জামাতের মাত্র 14 জনের নাম, এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের একজনের নামও ছিল না, একজনের নামও ছিল না। তাদের বিরুদ্ধে জীবনে কখনো একটি জিডি এন্ট্রি পর্যন্ত হয়নি তারা ওনাদের লাইফে। গোলাম আজম সাহেব, ওনাকে সমঝোতা মিটিংয়ের জন্য ওনাকে পাকিস্তান পাঠানো হয়েছিল। ওই সময়কার সর্বদলীয় যে ঐক্য গঠন হয়েছিল, সে ঐক্যের মাধ্যমে ওনাকে পাঠানো হয়েছে। পাঠানোর কয়েকদিন পর উনি ওখানে সমস্যার জন্য বৈঠকের আয়োজন করার চেষ্টা করতেছিলেন। উনি পার্টি প্রধান ছিলেন, উনি যেহেতু পার্টির আমির ছিলেন, ওনাকে অপরাপর রাজনৈতিক দলগুলো বৈঠকে সিদ্ধান্ত হলো আপনি পাকিস্তান গভর্নমেন্টকে যা বুঝান, সর্বোচ্চ ব্যক্তিকে যা ধন্যবাদ শামীম ভাই। আজকে উনাকে পাঠানোর পর উনি ওই সময় যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলিম লীগ কোথায় ছিল? মুসলিম লীগ কোথায় ছিল? মুসলিম লীগের অনেক নেতা রাজাকার তালিকায় রয়েছে, কিন্তু জামাত ইসলামকে আপনারা কেন মিথ্যা অপবাদ দিবেন? আমাদের প্রশ্ন হলো এটা, ওই সময় যাদের তালিকা ছিল সমঝোতার জন্য মুসলিম লীগ কোথায় ছিল? সমঝোতার জন্য যেহেতু উনাকে বিচক্ষণ হিসেবে মনে করেছিলেন শামীম ভাই ধন্যবাদ। অপবাদটা দিয়ে দিলেন উনাকে। জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত কি ছিল? কাজ করুন, মানে ওই সময় যে তালিকাটা পাওয়া গেল দালাল অ্যাক্টের মাধ্যমে যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, ক্ষমা ঘোষণা করার পরে আপনি আবার কি করলেন, একটা হিংস্র প্রতিক্রিয়া দেখানোর জন্য, একটা গোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশকে যারা এগিয়ে নিতে চায় এবং যারা বাংলাদেশের শতভাগ গণতন্ত্রে বিশ্বাসী, এরকম একটা দলকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা আপনার জন্য 30 সেকেন্ড। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে অপোজিশন পার্টির লয়ার হিসেবে আমি একজন ক্ষুদ্র লয়ার সেখানে ছিলাম। আমার সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব, আমি ওনার সরাসরি সিনিয়র ছিলাম, ওই চেম্বারে আমি জুনিয়রশিপ করেছি। সেখানে দেখেছি আমাদের নেতাদেরকে শাস্তি দেওয়ার জন্য 1 মিনিট শাস্তি দেওয়ার মতো কোনো তথ্য প্রমাণ অ্যাকচুয়ালি গভর্নমেন্ট উপস্থাপন করতে পারে। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরেকদিন কথা বলবো। আমাকে শেষ করতে হচ্ছে, আপনার জন্য 1 মিনিট প্লিজ। পজিটিভ কথা শুনতে চাই। সবাইকে এত সময় যে কথাটা বলছেন আমরা পজিটিভ সামনে এগোতে চাই প্লিজ। হ্যাঁ, আমি যেহেতু 1 মিনিট সময়, এখন জিয়াউর রহমান সাহেবকে নিয়ে সমালোচনার মূল কারণটা হচ্ছে যে 71 মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা নিয়ে, তার কারণটা হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল বলে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এটার বিরোধিতা করে। যদি মনে করেন বঙ্গবীর ওসমানী সাহেবের জাতীয় জনতা পার্টি যেটা আছে, এটা বিএনপির মতো এরকম বড় রাজনৈতিক অবস্থান থাকতো, তাহলে দেখতেন যে আওয়ামী লীগ কিন্তু তখন তার বিরোধিতা করতো, উসমানীর নামে এত বদনাম ছড়াতো। কাজেই এটি হচ্ছে রাজনৈতিক, আওয়ামী লীগ জেনে বুঝে শুনে এই বিরোধিতাটা করে। আমি শেষ করি, আমি 1 মিনিট হয়। আচ্ছা, তারপরে আমি যে ভাই বলছেন যে 71 দেখুন, এটা তো অনেক লম্বা ইতিহাস। শুধু এইটুকু বলবো যে এখন রাজাকার
যারা ছিল বা আল বদর আল শামস positive শান্তি কথা কমিটি বলতে হয়েছিল বলছি না না আপনাকে। আমি সেটা যেতে চাচ্ছি না, কিন্তু আপনি ইতিহাস থেকে জেনে তারপরে আপনি সঠিক ইতিহাসটা অবশ্যই লিপিবদ্ধ করা উচিত। এই জন্য আচ্ছা, আমার recent না না আচ্ছা আমার শেষ করে দেন। আমি গভর্নমেন্ট যে আমি 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 তালিকাটা করেছে, আমি আমি শেষ করতে আমাকে আচ্ছা, আমাকে শেষ করতে দেন। আমি রাজাকার আওয়ামী লীগেও আছে, রাজাকার অথবা বিএনপি কিন্তু মেইনলি জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তান এক থাকার পক্ষে। ওই সময় রাজাকার বাহিনী বা আল বদর কমিটি, আল শামস কমিটি, শান্তি কমিটি, জামাত ইসলামের নেতৃত্ব। আপনাকে ধন্যবাদ। আমি শেষ করি না, শেষ করি, আমি শেষ করি। আপনাকে ধন্যবাদ। শেষ করতে শেষ করছি। এক মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। পজিটিভ কথা। আমার কথা হচ্ছে কি যে আজকের যে সরকার ইন্টারিম সরকার যেভাবেই আসুক, এটা আমার এখন না, যেহেতু একটা সরকার এখানে চলছে ভাইয়া চলছে, ওনারা সবই কিন্তু আশার বাণী বলছেন। আমারও আশার বাণী বলতে হবে, এটা আমার দেশ, সব কিছুর ঊর্ধ্বে আমার দেশ। তো এইখানে যারা এখন আছেন, কাইন্ডলি কিছু জিনিস, মৌলিক জিনিসটা নিয়ে টানাটানি না করে আপনাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা অত্যন্ত ছোট একটা জুরিসডিকশন, এত বড় জুরিসডিকশন নাই। এখানে বিএনপি আছে, একটা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো এখন ইয়েতেই আছে। এইটা হলো কি আপনারা রাজনৈতিক ইয়েতে আসেন, প্রেক্ষাপটটা সৃষ্টি করার এইদিকে যান, কিন্তু আপনারা অন্যগুলোতে যে ধন্যবাদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ। গাফার ভাই 1 মিনিট প্লিজ। ধন্যবাদ। আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে ফরওয়ার্ড লুকিং, ভবিষ্যৎ যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলে জনগণকে নাগরিক অধিকারগুলো ফেরত দেওয়ার রাজনীতি আমরা করছি। আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো অতীতে এই যে মানুষের অধিকারগুলো নিয়ে প্রবলেমগুলো কীভাবে সলভ হবে সেটার কোনো রাজনীতি করে নাই। আমরা রাজনীতি করছি বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা কীভাবে উন্নত হবে, বাজার ব্যবস্থা কীভাবে উন্নত হবে, এবং ডেঙ্গুতে এত মানুষ যাচ্ছে, কারো কেউ করছে না, সেটার থেকে পরিত্রাণ পেয়ে সলিউশনমুখী যে সমাধানমুখী মানুষ নাগরিককে নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করে অধিকার দিয়ে একটা রাজনৈতিক রাষ্ট্রকে বিনির্মাণ করি, এই আহ্বান জানাচ্ছে ওই পার্টি। ধন্যবাদ। জি শামীম ভাই, আপনার জন্য 1 মিনিট। জি ধন্যবাদ। আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুধু রিকোয়েস্ট করবো, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের যে বিশাল জনগোষ্ঠী, আপনারা জানেন 3.5 কোটি জনগোষ্ঠী এখন আমাদের প্ল্যাটফর্ম, 1 মিনিট কিন্তু, হ্যাঁ বিশাল প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ আমাদের দল এই প্ল্যাটফর্মকে আমরা বাংলাদেশ ধন্যবাদ নিরাপত্তার জন্য সর্বোচ্চভাবে ব্যবহার করতে। ধন্যবাদ। দ্বিতীয় একটা বিষয় বলবো, এই সরকারের প্রতি বাংলাদেশের সামনে কয়েকটা ঝুঁকি আসছে। একটা হলো যে কি রিসেন্ট দেবেন যে বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে খুব চেষ্টা চালাচ্ছে এটা যাতে কোনোভাবে। থ্যাংক ইউ 30 সেকেন্ড আপনার জন্য। আমি আমার কনক্লুডিং রিমার্কটা হবে যে না ডিস্টার্ব করবো না। আমার কনক্লুডিং রিমার্কটা হচ্ছে এই কিছুদিন পরে পরেই বাংলা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি না করে এখনও সময় আছে। অনেক মানুষ কিন্তু জীবিত আছে মুক্তিযুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছিল, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনা অফিসার, সেক্টর কমান্ডার এবং মুজিবনগর সরকারের লোকজনকে নিয়ে সম্মিলিতভাবে একটি কমিটি করে সকলের সাথে আলোচনা করে একটি সঠিক ইতিহাস লেখা। ধন্যবাদ মনির ভাই, আপনাকে ধন্যবাদ। শামীম ভাই ধন্যবাদ, গাফার ভাই ধন্যবাদ, এবং জামান ভাই ধন্যবাদ। প্রিয় দর্শক, আধা সেকেন্ড আমাকে দিবেন এবং আচ্ছা দিলাম আপনাকে আধা সেকেন্ড দিলাম। আমি আমার বক্তব্যে বলেছি অতীতমুখী রাজনীতি নয়, যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক নয়। স্বাধীনতার ঘোষণা যদি শেখ মুজিবুর রহমান নাও দেন, তা ওনার কৃতিত্ব 71 সালে ক্ষুণ্ণ হবে, এবং জিয়া রহমান সাহেব যদি নাও দেন, তা উনি সেক্টর কমান্ডার ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার কৃতিত্ব ক্ষুণ্ণ হবে না। সুতরাং এই বিতর্কে জাতিকে পিছনে না গিয়ে আমরা সামনে আগানোর জন্য আমরা জাতিকে এই প্রজন্ম নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 4 জন অতিথির সাথে, এবং দেখছেন ওনাদের কথা এখনো শেষ হয় নাই, কারণ সবাই দেশকে ভালোবাসে, এটাই তার প্রমাণ। এখন আসুন, আমরা প্রবাসীরা দেশকে কতটুকু ভালোবাসি। সামনে আমাদের 16ই ডিসেম্বর, আমরা একদিনের বৈরাগী বা একদিনের বাঙালি বা একদিনের ইমোশন না ত্যাগ করে আমাদের যারা প্রবাসী, স্পেশালি আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, আসুন না আমরা এই বিজয়ের মাসে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক কাহিনীটা তাদের সামনে একটু তুলে ধরি, আমাদের বাচ্চাদের সামনে। আপনি আপনার ছেলেকে বলুন 71 থেকে কি হয়েছিল 16ই ডিসেম্বর পর্যন্ত, তাহলে তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে দেশে যাওয়ার জন্য, এই স্বাধীন দেশ ভিজিট করার জন্য।
স্মৃতিসৌধ দেখার জন্য, শহীদ মিনার দেখার জন্য। তাই আমার রিকোয়েস্ট থাকবে আজকে এই আলোচনা থেকে যে অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ প্রবাসী বাংলাদেশি, আপনার করণীয় হচ্ছে 1 ঘন্টা সময় নিন, 30 মিনিট সময় নিন, আপনার ছেলেকে মেয়েকে অর্থাৎ আজকের প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সত্যিকারের মুক্তিযুদ্ধ, উল্টাপাল্টা না, বাংলাদেশের ট্রু হিস্ট্রি যেটা অর্থাৎ স্বাধীনতার যে সত্যিকারের ইতিহাস সেটি জানান, বোঝান, শেখান। আই বিলিভ তারা বাংলাদেশকে ভালোবাসবে, তারা বাংলাদেশে যাবে এবং তারাও একদিন এই মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের প্রজন্মের সামনে তুলে ধরবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।